আসসালামু আলাইকুম। একটু টেকনিক্যাল অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনলাইন ক্লাসগুলো এরকম, বুঝতে পারছো? মানে মাঝে মধ্যে একটু প্রবলেম হবে, এরপরে আমরা আবার শুরু করব। একটু প্রবলেম না হলে আসলে মাঝে মধ্যে বোঝাই যায় না যে এটা অনলাইন ক্লাস ছিল, বুঝছো? অফলাইন ক্লাসে সাধারণত কোনো সমস্যা হয় না, মানে টিচার স্টুডেন্ট একদম ফিজিক্যালি সামনাসামনি বসে ক্লাস করে। তো তো এই টেকনিক্যাল ইস্যুটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার ক্লাস শুরু করতেছি। চলো, লেকচারটা আমার সামনে চলে আসছে কিনা একটু একটু দেখি। এখন আর আমরা আমাদের কথা বাড়াবো না, চলো সামনের দিকে চলে যাই। জাস্ট খালি আমি আমাদের ইয়েগুলাতে ফ্রোজেন দু একজন কমেন্ট করতেছে, ফ্রোজেন হয়ে গেছে এই সে হাবি যাবি। জাস্ট খালি একটু আমাদের গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিয়ে আসি, ততক্ষণে তোমরা শেয়ার করে। আচ্ছা, হ্যাঁ, দু একটা জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে। দেখো তো ভাই, সবকিছু এখন ঠিকঠাক আছে কিনা, আমাদের সবকিছু এখন ঠিকঠাক চলতেছে কিনা একটু একটু দেখো তো। সবকিছু ঠিকঠাক চললে আমরা ইনশাল্লাহ আমাদের এই যে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, একদম রিদমে চলে গেছিলাম, তারপর দুঃখ করে কেটে গেছে, লাইফটা হুট করে কেটে গেছে। একটু আমাকে জানাও যে ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর তোমাদের যে টি শার্ট পাওয়ার কথা, এটা পাবার সমস্যা নাই, বুঝছো? এটা পাওয়া যাবা। দেখি সবাইকে আবার একটু মেনশন দিয়ে আসি। টি শার্ট পাবা ভাই, সমস্যা নাই। আমরা এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে টি শার্ট দিয়ে দিব তোমাদেরকে, সেই সাথে প্র্যাকটিস শিট তো তোমরা পাইতেছই। আচ্ছা, সবকিছু যখন ডান, আমরা সামনের দিকে আগে। রাকিবুল শান্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টু আদার্স ভাই, ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, লিপিকা আহমেদ, ক্লাস ভাই রেগুলার হবে এবং তোমাদের রুটিন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের কিন্তু অলরেডি রুটিন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা রুটিনটা একটু চেক করে নিতে পারো। আর যারা গ্রুপে যুক্ত নাই, আমাদের গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাইতে পারো। হুম, ক্লিয়ার। এখন শুরু করেন ভাই। হ্যাঁ, শুরু করতেছি। এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের এখানে টি শার্ট জিততে হলে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে, এবং সেই সাথে মানে এঙ্গেজমেন্টটা তোমার হাইয়েস্ট হইতে হবে, ঠিক আছে? এঙ্গেজমেন্টটা কি হইতে হবে? হাইয়েস্ট। তো যেটা বলতেছিলাম, চলো আমরা আমাদের আবার লেকচারের মূল অংশে ফিরে যাই। এইখান থেকে চলে গেছিল তো। তো তোমাদের যেটা বলতেছিলাম যে তড়িৎ রসায়ন ভাই একদম পুরা কাভার হয়ে যাবে, তোমার পুরা কাভার হয়ে যাবে, ঠিক আছে? তড়িৎ রসায়ন নিয়ে আর প্যারা নেওয়া লাগবে না এই ক্লাস করার পরে। ফ্রি দেখে এটা ভাবার কোনো সুযোগ নাই যে এখানে তোমার হয়তো বা কিছু গ্যাপ থাকবে। আমি এটা বলতেছি যে তোমার অনেক বড় বড় প্ল্যাটফর্মের কোর্সের চেয়ে এখানে তুমি বেটার কন্টেন্ট পাবা, বড় বড় যে প্ল্যাটফর্ম গুলো আছে, ঠিক আছে? মানে এখানে আমরা যদি একটু আসি, খেয়াল করো যে আমরা শুরু করছিলাম পরিবাহী। তো পরিবাহী কিভাবে কি বলছিলাম? যেসব পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তারাই হচ্ছে পরিবাহী। তো পরিবাহী প্রধানত দুই প্রকার। এই প্রধানত শব্দটা আমরা একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে কৌশলের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? কৌশল। তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাই? দুই প্রকার। একটা হচ্ছে ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই ধাতব পরিবাহী কি করে? ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে কারা? আমাদের যে ধাতুগুলো আছে, কপার, আয়রন, ধরো অ্যালুমিনিয়াম, গোল্ড, এটসেট্রা। এখন খেয়াল করো, নামেই কিন্তু বোঝা যায় যে ধাতব পরিবাহী, তার মানে কি ধাতু হবে নরমালি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এখানে কি বলা যায়? যে গলিত বা জলীয় দ্রবণে মুক্ত আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এরা কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে? মুক্ত আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এই তড়িৎ বিশ্লেষ্য আবার তিন প্রকার। একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর তড়িৎ অবিশ্লেষ্য। তো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? সবল অম্ল ও ক্ষার, লবণের দ্রবণ, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। তো সবল অম্ল ক্ষার কি? এই যে আমরা HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এগুলা যে পড়ি, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? এরা কি সবল অ্যাসিড খান না? এবং সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, মানে কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, লবণের জলীয় দ্রবণ হইলে এটা সবল তড়িৎ বিশ্লেষ্য। এখন দুর্বল তড়িৎ বিশ্লেষে আসলে দুর্বল অম্ল ও ক্ষার, ঠিক আছে? তো দুর্বল অম্ল কি? দেখো এখানে আমাদের এই যে আছে ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, HF। অনেকে গুলায় ফেলে হাইড্রোজেন ক্লোরাইড HCl
ঠিক আছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু সবল, কিন্তু HF এটা হচ্ছে দুর্বল। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে আমাদের এই যে গ্লুকোজ, বিশুদ্ধ পানি, চিনি, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে একটু বলে রাখি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেন্স গুলা হয় ওই কোয়েশ্চেনে এই এক্সাম্পল গুলাই থাকে, এই জন্য এই এক্সাম্পল গুলো এখানে মেনশন করা, যাতে তোমার পরবর্তীতে হাতড়াইতে না হয়, অন্ধকারে হাতড়াইতে না হয়। ঠিক আছে, এই জন্য এইখানটাতে এক্সাম্পল গুলো মেনশন করা। আচ্ছা হ্যাঁ, শেয়ার ডান, হ্যাঁ অনেকেই, আচ্ছা আফরিনিবা, সবাই, হ্যাঁ সবাই শেয়ার করতেছে, মেনশন করতেছে। আচ্ছা, শেয়ারকারী সকলের কাছে কিন্তু আমাদের প্র্যাকটিস শিটটা পৌঁছায় যাবে। ঠিক আছে, স্পেশাল যে প্র্যাকটিস শিটটা আছে, হ্যাঁ স্ট্রং আর উইক এর বেসিকটা ক্লিয়ার করেন ভাই। শোনো, স্ট্রং উইক আমি তোমাকে কথা দেই, এই জিনিসটা আমরা আলোচনা করব কোথায় গিয়ে জানো, রাসায়নিক পরিবর্তনে গিয়ে। কোনটা স্ট্রং কোনটা উইক এই জিনিসটা আলোচনা করবো রাসায়নিক পরিবর্তনে গিয়ে। এখানে তুমি শুধু জেনে রাখবা যে সবল অ্যাসিড সবল ক্ষার হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর এই বাকি এক্সাম্পল গুলা তড়িৎ অবিশ্লেষ্য। আর সবসময় মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যার তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বুঝতে পারছো, এই জিনিসটা, এই কোডটা সবসময় মাথায় রাখবা। কোরআনের আয়াতের এই অংশটুকু, এটা একটা পূর্ণাঙ্গ আয়াত না, আয়াতের অংশ, এই অংশটুকু তোমার মাথায় রাখবা যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ কাদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। তারপরে যদি আমরা সামনের দিকে আগে, কোয়েশ্চেন শুরু, কোয়েশ্চেন নাম্বার 1, এইখানেই আমাদের আসলে পার্টিসিপেশনটা বোঝা যাবে। এক নাম্বার কোয়েশ্চেন, এই যে এখানে কোয়েশ্চেন গুলো আসার সাথে সাথে তোমাদের অ্যান্সার গুলো জানাইতে হবে। কিভাবে অ্যান্সার জানাবো বলি, এইভাবে বলবা 1 এর এ, ঠিক আছে, কারে 1 এর এ, এইভাবে জানাইতে হবে তোমাকে। ঠিক আছে, যে 1 এর এ অথবা 1 এর বি, এই ধরনের ইয়ে করে তোমাকে জানাইতে হবে। তো একের অ্যান্সারটা কি হবে বলো, 1 নাম্বারের অ্যান্সারটা কি হবে, তোমাদেরকে অলরেডি পড়াইছি, চিনি আর গ্লুকোজ, একটু আগে দেখাইলাম, চিনি আর গ্লুকোজ। হ্যাঁ কনাস, আচ্ছা আচ্ছা, হারুনুর রশিদ, ফেরদৌস আক্তার, হ্যাঁ বিবি অন্তর ভাই, এ হবে না, এটা হবে তড়িৎ অবিশ্লেষ্য। একটু আগে পড়াইছি, আগের স্লাইডটাতে যাও, আগের স্লাইডটাতে একটু দেখো যে তড়িৎ অবিশ্লেষ্য কারা, গ্লুকোজ, বিশুদ্ধ পানি, চিনি, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, মাথায় রাখতে হবে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। আফরিনিভা, জয়, মিম ভাইয়া ক্লাস নোট করার সময়ই পাচ্ছি না, নোট করতে পারছি না, কিভাবে কি করব? আচ্ছা, সার্জিনা আক্তার বলতেছে নোট করতে পারতেছো না। সার্জিনা আক্তার, এখানে এই জিনিসটা টোটালি বুঝো, হ্যাঁ আমাদের কমেন্টে, সরি আমাদের ডেসক্রিপশনে যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে না, ওই গ্রুপে আমি এই লেকচার শিটের পিডিএফটা দিয়ে দিব। বুঝতে পারছো? আর যারা শেয়ার করতেছে তাদেরকে আমি ইনশাল্লাহ আমার যে বানানো, মানে আমার নিজের বানানো, রসায়ন ভাইয়ের বানানো স্পেশাল যে তোমার প্র্যাকটিস শিট আছে, সেই প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। বুঝতে পারছো? ও তোমাদের তো আমি পরিচয় দিইনি, আমি রসায়ন ভাই, তোমাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। বুঝতে পারছো? এখন এখানে চিনি আর গ্লুকোজ এটা গেল, সবাই হ্যাঁ বি বলতেছে, আহসান হাবিব, ডেজি দাস। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে আসো, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? বলো তো ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহীর আরেকটা নাম আছে, এটা হচ্ছে ধাতব পরিবাহী। এখন একটু আমাকে বলো যে ধাতব পরিবাহী কোনটা? ঠিক আছে, ধাতব পরিবাহী কোনটা এটা একটু আমাকে জানাইতে হবে। আমরা পড়ায় ফেলছি অলরেডি ধাতব পরিবাহী। অ্যান্সার কি হবে? কপার। ধাতব পরিবাহী কি হবে? ধাতব পরিবাহী হবে কপার। ঠিক আছে, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী বা ধাতব তড়িৎ পরিবাহী, এটা আমাদের স্লাইডেই দেওয়া, 2 এর ডি। হ্যাঁ শেয়ার করছি ভাইয়া, শীট দিয়ে, হ্যাঁ কানিস ফাতেমা স্বর্ণা, ইনশাল্লাহ শীট পাওয়া যাবে, প্র্যাকটিস শীট পাওয়া যাবে, চাপ নাই। ক্লাসটা শেয়ার করলে ইনশাল্লাহ তুমি প্র্যাকটিস শীট পাওয়া যাবে, এবং এই প্র্যাকটিস শীট সলভ করলে ইনশাল্লাহ তোমার এই যতগুলো ভার্সিটি আছে এইগুলার কনসেপ্ট গুলো একদম কভার হয়ে যাবে। কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? কয় নাম্বার এমসিকিউ? 3 নাম্বার। 3 এর অ্যান্সার কত হবে? হ্যাঁ শিলা সহ ভাইয়া শেয়ার ডান, শীট দিন, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তেলকা শীট দিয়ে দিব আমরা। এই 3 এর অ্যান্সার কি হবে বলো, কোনটা তড়িৎ বিশ্লেষ্য নয়? তড়িৎ বিশ্লেষ্য নয় কোনটা একটু বলে ফেলো। এটা খুব সিম্পল, হ্যাঁ মেহজাবিন দিয়া, ফেরদৌস আক্তার,
HCl4 এটা আমরা দেখাইছি যে এটা কি নয়, তড়িৎ বিশ্লেষ্য নয়। 3 এর এ হ্যাঁ, সবাই অ্যান্সার গুলা জানাইতে থাকো। হ্যাঁ, মেহেদী হাসান জয়। এরপরে খেয়াল করো কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য কাদেরকে বলছিলাম মনে করো তো? আমরা বলছিলাম কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, ঠিক আছে? আর কি কি বলছিলাম? কার্বন টেট্রাক্লোরাইড বলছিলাম, বেনজিন বলছিলাম, চিনি বলছিলাম, গ্লুকোজ বলছিলাম। আর আরেকটা কি বলছিলাম বলো তো? এই 4-এর অ্যান্সার কত হবে? 4-এর অ্যান্সার কত হবে বলো? 4-এর অ্যান্সার কত? 4-এর হ্যাঁ, আফ্রিনিফা অনেক ফাস্ট বাকিদের চেয়ে। 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার হবে বিশুদ্ধ পানি। এটাও স্লাইডে দেওয়া আছে। হ্যাঁ, 4-এর অ্যান্সার এ। উম্মে হানি তোহা, কি অবস্থা তোহা? ওয়ালাইকুম আসসালাম। 4-এর এ, হ্যাঁ। হাজেরাতুন্নি এ, আচ্ছা। ও আচ্ছা, আর এখানে একটা ফোন নাম্বার আছে, এটা কি জানো? এটা হচ্ছে রসায়ন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এক কাজ করতে পারো যে তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়, হয়তোবা তুমি একাডেমিকের কোনো কন্টেন্ট বুঝতেছো না, অথবা তোমার এরকম হইতে পারে যে ভাই এখন আমার কি করা উচিত, একটা গাইডলাইন দরকার, কোন সিনিয়র ভাইয়ের মেন্টরশিপ দরকার, বুঝতে পারছো? তো তুমি রসায়ন ভাইকে চাইলে এই ফোন নাম্বারে 01990312662 এই নাম্বারে রসায়ন ভাইকে একটা টুক করে নক দিতে পারো। রসায়ন ভাই চেষ্টা করবে তোমার যে প্রবলেমটা আছে পড়াশোনা সংক্রান্ত অথবা গাইডলাইন সংক্রান্ত সেটার একটা ভালো সলিউশন তোমাকে দিতে, এবং এটা কিন্তু টোটালি ফ্রি, আমাদের কোর্সের মতোই, বুঝতে পারছো? এখানেও তুমি একটা প্রিমিয়াম গাইডলাইন পাবা ইনশাল্লাহ। 4-এর এ, বাকিরা বলতেছে যে বিশুদ্ধ পানি আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। এরপরে দেখো যে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে বলো তো ভাই? সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করবো NaCl, আর পানি মানে কি? HROH, এটাকেই তো পানি বলা হয়, তাই তো? আমরা কি জানি? আমরা জানি যে কি হয়, এখানে হাইড্রোজেন যাবে OH এর সাথে আর ক্লোরিন যাবে H এর সাথে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? HCl, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl, আর সেই সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তো উৎপন্ন হবে নাকি? এটা যদি লেখ শস্যে ভাই পরীক্ষার মধ্যে কানটা ধরে পরীক্ষার হল থেকে বের করে দিবে। এটা পরীক্ষার হলের মধ্যে লেখলে একদম কান ধরে পরীক্ষা থেকে বের করে দিবে। কারণ কি? কারণ হইতেছে যে এই জিনিসটা কখনো ঘটেই না। কারণ পানিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে, আচ্ছা অনেকে এ বি অ্যান্সার দিতেছে, ভাই মায়ের খাওয়ার কাজ করিস না, দেখ সাবধান, এটা লেখলে পরীক্ষার হলে বের করে দিবে। আচ্ছা কথা হইতেছে আমার হাতে পানি আছে, এটাই সেই পানি না, এই বোতলের পানি, আর এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। জীবনে এটা শুনছো তোমরা যে খাবার লবণ যদি পানিতে দিই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে? জীবনে এটা শোনা গেছে? অবশ্যই না, ঠিক আছে? ওইটা হইলে তো আমি এটা দিয়ে এই দুটার ফ্যাক্টরি বানাই ফেলতাম, ঠিক আছে? ফ্যাক্টরি বানায় সবার কাছে HCl আর Na হয়েছে, যাদের দরকার তাদের কাছে বিক্রি করতাম। তো এখানে আসলে কোনো বিক্রিয়াই হয় না, এটা আমি বিটলাইন করছি, ঠিক আছে? কোনো বিক্রিয়াই হয় না এখানে। সোডিয়াম ক্লোরাইড যদি আমরা পানিতে দিই, সোডিয়াম ক্লোরাইড কই দেই? সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে জাস্ট খালি এটা আয়নিত হয়ে যায়, দুইটা আয়নে পরিণত হয়ে যায়, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। এই যে আমাদের NaCl, যদি এটা পানিতে দেই, এখানে Na প্লাস, এটা অ্যাকুয়াস ফর্মে থাকে, প্লাস Cl মাইনাস, এটা অ্যাকুয়াস ফর্মে থাকে, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ। হ্যাঁ, ডেইজি দাস, আফরিনিবা, হাসান হাবিব। এটা কয় নাম্বার কোয়েশ্চেন ছিল ভাই? 4 নাম্বার। তারপরে এটা ছিল 5 নাম্বার, নাম্বারটা একটু মনে রাখি। তারপরে এটা ছিল, এটা হলো 6 নাম্বার। কোনটি বিদ্যুৎ পরিবহন করে না বলো? 6 নাম্বারের অ্যান্সার কি হবে বলো? কোনটি বিদ্যুৎ পরিবহন করে না? বিদ্যুৎ পরিবহন করে না কোনটা? আচ্ছা হ্যাঁ, মিষ্টি বলতেছে সি, প্রত্যাশী দেব বলতেছে সি, হ্যাঁ বেনজিন। কারণ এটা কি? তড়িৎ অবিশ্লেষ্য। বেনজিন কি? তড়িৎ অবিশ্লেষ্য। ভাইয়া শেয়ার ডান, হ্যাঁ আমানুল্লাহ আমান। 6 এত সিসি করলে পরে মানুষ ভুল বুঝবে, আবার বলবে ক্লাসে কি না কি করছে, পোলাপান এসে সিসি করতেছে। এই ঝামেলা তো, এত সিসি করা যাবে না ক্লাসের মধ্যে, ঠিক আছে? ক্লাসের মধ্যে এত সিসির দরকার নেই রে ভাই, একবার সি বললেই হবে, বোঝা যাবে যে সি বলতেছো তুমি।
আচ্ছা হ্যাঁ, মৌমিতা, বুশরা, আসানাবি। একটু অ্যান্সার গুলো এইভাবে লিখবা, 6 এর সি এইভাবে লিখলে ভালো বোঝা যায়। আমাদের কোনটি সবল তড়িৎ বিশেষ্য? আচ্ছা এইটা এদিকে আসবে কেমনে? 6 এর সি, এরপরে যদি আসে 7-এ, 7 নম্বরে, যে নিচের কোনটি সবল তড়িৎ বিশেষ্য? এ ভাই এত সিজি করিস না, মান সম্মান এটা লাগবে রে পরে। আমাদের ক্লাসগুলো সবগুলো তুমি আমাদের এই যে আমাদের এই ডেসক্রিপশনে যে আমাদের লিঙ্কটা দেওয়া আছে গ্রুপের, এই গ্রুপে গেলে একদম সবকিছু পাওয়া যাবে, ক্লাস, এখানকার পিডিএফ যা কিছু আছে, বুঝতে পারছো? সবকিছু ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা সবাই অ্যান্সার বলতেছে। হাজেরাতুন্নি দোলা বলতেছে কোনটি সবল তড়িৎ বিশেষ্য? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু সবল, কারণ কি এটা একটা সবল ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড কি একটা সবল ক্ষার। আচ্ছা এরপরে আসি, খেয়াল করো, এখন আমরা আসবো তড়িৎ বিশ্লেষণে। কিসে? তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা ভাইয়া অনেকদিন, হ্যাঁ তোহা ভাই তোমার অনেকদিন পরে ক্লাসে দেখলাম। এখন আসবো আমরা তড়িৎ বিশ্লেষণে। এখন এই তড়িৎ বিশ্লেষণে যদি আসি, খেয়াল করো, একটু পানি খেয়ে নেই, ঠিক আছে? এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু পানি খেয়ে নেই। গলাটা হালকা শুকায় যাইতেছে, আর এমনিতেও আমার হালকা ঠান্ডা লেগে আছে, নাকটা কিরকম জানি করতেছে। আলহামদুলিল্লাহ। এখন দেখো তড়িৎ বিশ্লেষণ, এখানে একটু দেখো যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে কিসে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এবং এখানে মনে রাখবা যে অ্যানোডে যাবে অ্যানায়ন এবং জারণ ঘটবে, এবং ক্যাথোডে যাবে ক্যাটায়ন এবং বিজারণ ঘটবে। তাহলে অ্যানায়ন যেদিকে যাবে সেটা অ্যানোড। তড়িৎ বিশ্লেষণে বা তড়িৎ বিশ্লেষক কোষে যেদিকে অ্যানায়ন যাবে সেটা অ্যানোড, এবং যেদিকে ক্যাটায়ন যাবে সেটা ক্যাথোড। অ্যানায়ন গেলে অ্যানোড, ক্যাটায়ন গেলে ক্যাথোড। এখানে দেখো আমরা যখন একটা কোষ লিখি তখন কি জানি, এই যে লম্বা প্রান্তটা প্লাস এবং ছোট প্রান্তটা মাইনাস, প্লাস এবং মাইনাস। তো এই প্লাস চার্জের দিকে কে আসবে? অ্যানায়ন। এই জন্য অ্যানায়ন আসছে, দেখো অ্যানায়ন আসছে, এই জন্য এটা অ্যানোড। আর এদিকে ক্যাটায়ন গেছে, এই জন্য এটা ক্যাথোড। আর অ্যানোডে সারা জীবন জারণ হয় এবং ক্যাথোডে সারা জীবন বিজারণ হয়। আর সেই সাথে মনে রাখো যে ক্যাটায়নের বা অ্যানায়নের যাদের সক্রিয়তা কম তার আগে মুক্ত হবে, ঠিক আছে? এখানে হয়তো বা রেড টেক্সটে একটু বুঝতে তোমাদের অসুবিধা হইতেছে। এখানে দেখো ক্যাটায়নের বা অ্যানায়নের যাদের সক্রিয়তা কম তারা কি হবে? আগে মুক্ত হবে। ক্যাটায়নের বা অ্যানায়নের যাদের, লাল কালারটা, আচ্ছা এই ভাইয়ের রিয়েল নাম কি? রসায়ন। ভাইয়ের নাম হইতেছে রসায়ন ভাই, ঠিক আছে? এই যে উম্মেহানি তোহা ঠিকঠাক বলছে। আমার স্টুডেন্টরা আমাকে সবাই রসায়ন ভাই হিসেবে চেনে, নট অনলি রসায়ন। পরে তো আমি একটা সাবজেক্ট হয়ে যাব। হ্যাঁ ইনশাল্লাহ রিয়া বেগম, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইউজ করব না। নেক্সট ক্লাস থেকে আমি স্পেশালি এই রেড কালারটা ইউজ করবো না, বাকিদেরকে একটু বলে দিব যে রেড কালারটা যাতে ইউজ না করে। তো এখানে খেয়াল করো যে ক্যাটায়ন বা অ্যানায়নে যাদের অবশ্য তোমাদের বলি, এই স্লাইডটা যখন দিব না তোমাকে, স্লাইডে কিন্তু আবার সবকিছু ঠিকঠাক বোঝা যাবে। এটাই সফটওয়্যারের ঝামেলা। স্লাইডটা তোমাকে যখন দিব পিডিএফ আকারে, তখন তুমি দেখবে স্লাইডে সবকিছু ঠিকঠাক বোঝা যায়। ক্যাটায়নের বা অ্যানায়নের যাদের সক্রিয়তা কম তার আগে মুক্ত হবে। আর অ্যানায়নের সক্রিয়তার ক্রম কি? এটা এইভাবে মনে রাখবা যে না সায় কোলা ব্যাং আজ হাসে, ঠিক আছে? নাতে নাইট্রোজেন, সাই সালফেট, কোলাতে ক্লোরাইড, ব্যাংতে ব্রোমাইড, আজতে আয়োডাইড, আর হাসেতে হাইড্রোক্সিল। বুঝতে পারছো যে সামনের দিকে যে আছে সে বেশি সক্রিয় এবং শেষের দিকে যে আছে সে কম সক্রিয়। মাঝে মাঝে তোমাকে প্রশ্ন করতে পারে যে নিচের অ্যানায়ন গুলার মধ্যে কোনটি আগে মুক্ত হবে? বুঝতে পারছো? নিচের অ্যানায়ন গুলোর মধ্যে কোনটি আগে মুক্ত হবে। এবং একটু মনে রাখবা যে ক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থিত ধাতুগুলা বেশি সক্রিয় এবং নিচের দিকে অবস্থিত ধাতুগুলা কম সক্রিয়। তাহলে এটা গেলে অ্যানায়নের সক্রিয়তা, এবং নিচের লাইন হচ্ছে আমাদের ক্যাটায়নের সক্রিয়তা। যে যারা সক্রিয়তা সিরিজের উপরের দিকে তারা বেশি সক্রিয়, এবং যারা সক্রিয়তা সিরিজের নিচের দিকে তারা কম সক্রিয়। এবং এটা আমাদের কি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এবং হ্যাঁ হাজেরাতুন্নিন আসাইকোলা ব্যাং আজ হাসে। এখন এই তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? তড়িৎ শক্তি আমাদের রাসায়নিক শক্তিতে পরিণত হয়।
এরপরে দেখো আমাদের আরেকটা চার্ট আছে। হ্যাঁ এটা জানো, হ্যাঁ লিপিকা আহমেদ, জানলে তো অনেক ভালো, জানলে তো যথেষ্ট পরিমাণ ভালো। না সাইকুলা ব্যাংক, আচ্ছা। তো তোমরা প্রিপারেশন নাও পরবর্তী কোশ্চেনের জন্য। এর আগে আমরা কিছু ইনফরমেশন করে নিই। দেখো তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন পদার্থ। তো তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয় দেখো, সোডিয়াম ক্লোরাইড যখন গলিত তখন ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম এবং অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন। ক্যাথোডে কি উৎপন্ন হয়? সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন। কারণ এখানে ক্যাথোডে কে গেছে, এই যে ক্যাথোডে পজিটিভ চার্জ যায়, তার মানে সোডিয়াম কই যাবে, সোডিয়াম প্লাস কই যাবে, NaCl এই যে NaCl কি কি থাকে, Na প্লাস। আচ্ছা এটা মনে হয় বোঝা যাইতেছে না, NaCl কি থাকে বলো তো, Na প্লাস। এটা যায় ক্যাথোডে গিয়ে সোডিয়াম ধাতু হয়, আর সেই সাথে থাকে কি Cl মাইনাস। এটা যায় অ্যানোডে গিয়ে কিসে পরিণত হয়, Cl2 তে। অ্যানোডে গিয়ে কিসে পরিণত হয়, Cl2। তো যখন গলিত সোডিয়াম ক্লোরাইড তখন দেখো ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন। আবার যখন গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড তখন দেখো ক্যাথোডে ম্যাগনেসিয়াম অ্যানোডে ক্লোরিন। কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলাটা হইলো যে আমাদের যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ হয় অথবা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হয়, দেখো ক্যাথোডে সবসময় কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। এবং এই পয়েন্টটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা এটা অ্যাড করে রাখছি যে দেখো এখানটাতে খেয়াল করো যে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় ধাতুর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ একই মানে কি অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণে সবসময় ক্যাথোডে কি হয়েছে দেখো, এখানেও হাইড্রোজেন গ্যাস, এখানেও হাইড্রোজেন গ্যাস। যখনই বেশি সক্রিয় ধাতুর তড়িৎ বিশ্লেষণ তখনই ক্যাথোডে, ধাতুর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তখনই ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। কিন্তু যখন গলিত লবণ আছে, এখানে দেখো এটাও গলিত এটাও গলিত, তখন আবার সেই ধাতুটাই উৎপন্ন হয়েছে। এরপর দেখো হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট থাকলে ক্যাথোডে তো হাইড্রোজেন উৎপন্ন হবে। এ আছে এখানে আর কোনো ঝামেলা আছে, হাইড্রোজেন সালফেট থাকলে ক্যাথোডে তো হাইড্রোজেনই। আর সেই সাথে কপার সালফেট, দেখো কপার সালফেট অ্যাকুয়াস আছে কিন্তু তারপরে এখানে কপার উৎপন্ন হয়েছে। এটার কারণ কি বলতো, কপার সালফেট অ্যাকুয়াস থাকা সত্ত্বেও এখানে কপারই উৎপন্ন হয়েছে, কারণ কপার হচ্ছে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। কপার কি হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, আমাদের এই শর্তটা কাজ করে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় ধাতুর ক্ষেত্রে। আচ্ছা নেট প্রবলেম করতেছে কিনা, না এখানে তো নেট প্রবলেম করার কথা না, আমার এখানেও তো নেট প্রবলেম করতেছে না, ঠিক আছে। আচ্ছা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু জানাও তো, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে জানাই ফেলো। রশন ভাইকে একটু কষ্ট করে জানাই ফেলো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার না হয়, কারো কোনো জায়গায় প্রবলেম থাকে, আমরা ওইটা আবার রিক্যাপ করে সামনের দিকে আগাইতেছি। ক্লিয়ার কিনা একটু জানাই ফেলো। হ্যাঁ জিতু কপার হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। এই এখন নোট করার দরকার নাই, শোনো আমি তোমাকে বলি, তোমার সবগুলা থিওরি সহ, মানে এখানে তো এরকম না যে আমি থিওরি হাতে লিখতেছি, থিওরি দিকে আমি হাতে লিখতেছি, থিওরি আমার আগে থেকে লেখা, এখানে আগে থেকে লেখা আছে, তার মানে স্লাইড পাইতেছে মানে থিওরি পাই যাইতেছো, বুঝতে পারছো? আচ্ছা 8 নাম্বার এমসিকিউ শুরু হয়ে গেছে, সবাই অ্যান্সার জানানো শুরু করছে। আফরিনিবা ভাই অ্যান্সার 2-3 বার জানানোর দরকার নাই, একবার জানাইলেই হবে। আফরিনিবা তোমার অ্যান্সার দেখতে পারছি, অ্যান্সার একবার জানাইলেই হবে, 2-3 বার জানানোর দরকার নাই। এখানে খেয়াল করো 8 নাম্বার এমসিকিউ, লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? কোন ধাতু? এটা হচ্ছে অ্যান্সার হবে কি জিঙ্ক। এবং এই জিঙ্কের প্রলেপ দেওয়ার একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং, জিঙ্কের প্রলেপ দেওয়ার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্যালভানাইজিং। তারপরে আসি, দেখো কপার অ্যানোড ব্যবহার করা হলে, কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে, বুঝতে পারছো? এটার অ্যান্সার বলো তো কি হবে? 8 তো বললো, 9টা একটু বলো, একটু ভেবে বলো। দেখো তোমাদেরকে আগে এই 9 সলভ করার আগে একটু একটু ইয়ে নিয়ে আসি, খেয়াল করো এই যে কপার সালফেটে দেখো তো অ্যানোডে কি উৎপন্ন হয়, কপার সালফেটের যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন কিন্তু অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন। এবং এই অক্সিজেনটা আসে কোথা থেকে জানো? এই যে যত জায়গায় অক্সিজেন দেখতেছো, একটু বলে রাখি যে এই দুইটা জায়গায় অক্সিজেন না, এই অক্সিজেন আসে নরমালি OH এর বিক্রিয়া থেকে, OH মাইনাস থেকে
OH মাইনাস থেকে বিক্রিয়া করে পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন দুইটা কোথা থেকে আসে? OH মাইনাস এর বিক্রিয়ায়। এখন তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? OH থেকে কি উৎপন্ন হবে? OH থেকে পানি। কয় নাম্বার? 9 নাম্বার। খেয়াল করো, এই যে তাহলে অ্যানোডে কোন বিক্রিয়া হবে? অ্যানোডে এই যে OH থেকে পানি আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। দেখি এটার কারেক্ট অ্যান্সার কয়জন দিছে? এই তো ভাই, এই যে এইখানটাতেই ঝামেলা। এই অ্যান্সার কেউ রিমুভ করবা না, ঠিক আছে? একটু সৎ সাহসের পরিচয় দিবা, একটু সৎ সাহসের পরিচয় দিবা, অ্যান্সার কেউ রিমুভ করবা না। বুঝতে পারছো? অ্যান্সার রিমুভ করার দরকার কি? অ্যান্সার রিমুভ করার কোনো দরকারই নাই। এই উম্মেহানি তোহা, কোনো সময় এমসিকিউ ঠিক হয় না। ক্লাস মনোযোগ দিয়ে করো, সবাই এমসিকিউ একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এখানে অ্যানোড আছে না? অ্যানোডে কে যাবে ভাই? অ্যানোডে যাবে অ্যানায়ন। অ্যানোডে অ্যানায়ন গেলে এবার তো ক্যাটায়ন বাদ, ঠিক আছে? তাহলে অ্যানায়ন কোনটা আছে? এই যে OH মাইনাস না শুধুমাত্র। এবং তোমাকে বলছি যে যেখানেই আমাদের অক্সিজেন উৎপন্ন হইতেছে, অক্সিজেনটা কোথা থেকে উৎপন্ন হয়? OH মাইনাস থেকে, ঠিক আছে? অক্সিজেনটা কোথা থেকে উৎপন্ন হয়? OH মাইনাস থেকে। ভাইয়া ভার্সিটি এর জন্য দাগানো বই পড়া লাগবে না, ভার্সিটি এর জন্য দাগানো বই পড়া লাগবে না। মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিতেছে প্যারালালি আমাদের ক্লাসগুলো করো। এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আমি কেমিস্ট্রির কথা বলতে পারি, ঠিক আছে? বাকি আমাদের বাকি ডিপার্টমেন্ট গুলো তো একদম মানে প্রো লেভেলের টিচাররা, সবাই প্রো। বুঝতে পারছো? হ্যাঁ, শুভ কি অবস্থা? মাহমুদুল হাসান শুভ, তোমাদের শুভ ভাই মানে আইসে সালাম দিতেছে। ওয়ালাইকুম আসসালাম শুভ। শুভ ভাই কিন্তু তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, বুঝতে পারছো? তার সাথে খুব দ্রুতই তোমাদের দেখা হবে ফিজিক্স ক্লাসে। আফরিন নাহার, ইভা, আচ্ছা আফরিন নাহার, বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এখন এরপরে দেখো তো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? বুঝছো? এখন এই প্রশ্নটা আমরা সলভ করতে গেলে আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। দেখো, সোডিয়াম ক্লোরাইড যখন অ্যাকোয়াস দিছি, সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস দেওয়া মানে কি? তোমরা একটু যারা জানো তারা অ্যান্সার জানাইতে থাকো, আর যারা জানো না তারা ব্যাখ্যা দেখো। সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস দেওয়া মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আছে। তো সোডিয়াম ক্লোরাইড যখন অ্যাকোয়াস, তাহলে NaCl ভাঙলে কি উৎপন্ন হয়? Na প্লাস প্লাস Cl মাইনাস। আর সেই সাথে পানিকে যদি আমরা ভেঙে ফেলি, পানিতে কি থাকে? H প্লাস OH মাইনাস। আমরা বলছি যে NaCl অ্যাকোয়াস হলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন। তাহলে এখান থেকে কি উৎপন্ন হইতেছে? হাইড্রোজেন। আর এখান থেকে উৎপন্ন হইতেছে ক্লোরিন। হাইড্রোজেন এবং ক্লোরিন, এটা কিন্তু আমরা স্লাইডে দেখা আসছি। এখন এখানে দেখো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। সেই সাথে এখানে Na আর OH, এরা দুজন মিলে এদেরকে কি বলা হয়? NaOH। বুঝতে পারছো? Na আর OH এই দুটো একসাথে হলে কি হয়? NaOH। তার মানে কয়টা জিনিস পাই আমরা জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণে? এই যে ছোটবেলায় একটা গান শুনতাম, বুঝছো? মানে গ্রামের মধ্যে এই যে লোকালি কিছু গান টান বাজে না, আমি যদি এখানে গান শুনি না, কারণ গান শোনা হারাম। তো গ্রামে তখন তোমার এই যে মাইক দিয়ে আইসক্রিম বিক্রি করতো, তো তখন বলতো যে তোমারও বউ নাই, আমারও জামাই নেই, চলো আমরা সংসার করে খাই। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এরকম। এরা দুজন যখন সেপারেট হয়ে গেছে, এখান থেকে আলাদা হয়ে গেছে, তখন কি হয়েছে? তখন এরা দুজন ফাঁকা পড়ে আছে, এরও কেউ নাই, এরও কেউ নাই। এই জন্য Na প্লাস আর OH মাইনাস মিলে NaOH, আর এখানে H প্লাস থেকে H2 আর Cl মাইনাস থেকে Cl2। বুঝতে পারছো? গানের ব্যাপারটা ভুলে যাও, একটু একটু মজা করার জন্য বলছি আর কি। আচ্ছা, কোশ্চেন ব্যাংক ভাই, কোশ্চেন ব্যাংক তো সব সেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এক এক প্রকাশনের জন্য এক এক প্রশ্ন করে, সব কোশ্চেন ব্যাংক কিন্তু সেম। কোশ্চেন ব্যাংক তোমার যেটা ভালো লাগে, লাইব্রেরিতে যাবা, গিয়ে দেখবো যে মানে যখন তুমি কোনো কিছু খুঁজে পাইতেছো না, লাইব্রেরিতে গিয়ে উল্টাবা যে কোনটার কাগজটা ভালো, কোনটার কাগজটা খারাপ, কোনটার প্রিন্ট ভালো, কোনটার প্রিন্ট খারাপ। তুমি যদি বুঝতে পারো যে না, এখানে কোশ্চেন গুলো সুন্দর করে সাজাই দেওয়া আছে বা এটার ব্যাখ্যা বেশি, একটু গিয়ে দেখবা লাইভ। বুঝতে পারছো? আমি তোমাকে বলি আমাদের লিমিটেশনটা আসলে আমরা এখান থেকে কোনো প্রকাশনীর নাম বলতে পারি না। কেন? কারণ নর্মালি অনেকে মনে করে কি কোনো প্রকাশনীর নাম বলা মানে ওই প্রকাশনীর প্রচারণা চালানো। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা সামনের দিকে আগে চলো। তো এখানে দেখো আমরা কি কি পাইলাম? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছি, আমরা ক্লোরিন পাইছি, আমরা হাইড্রোজেন পাইছি। কিন্তু এখান থেকে দেখো কোনো সোডিয়াম উৎপন্ন হয় না। এই তিনটা জিনিস হয় কিন্তু সোডিয়াম হয় না। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাই, ক্লোরিন পাই, হাইড্রোজেন পাই, কিন্তু সোডিয়াম আমরা এখান থেকে পাই না। কোশ্চেন করছি কোনটি উৎপন্ন হয় না। তার মানে আমাদের 10-এর অ্যান্সার হবে, 10-এর অ্যান্সার দিয়ে। 10-এর অ্যান্সার কত হবে?
10-এর অ্যান্সার হবে ডি। এরপরে আসো আমরা আসবো ফ্যারাডের সূত্রে। কার সূত্র? ফ্যারাডের সূত্র। কার সূত্র বলো তো ভাই? ফ্যারাডের সূত্র। তো ফ্যারাডের সূত্রের কথা বললে, আচ্ছা কারো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ডিটারজেন্ট আর হুইল পাউডার বিক্রি করার সময় গান টান শোনা ভালো না, গান শোনা ভালো না, গানের ব্যাপারটা নিয়ে প্যারা খায় না, বাদ দাও, গানের টপিক বাদ। হ্যাঁ বুঝতে পারছি, ভুল করছি। হাসানাবি, ভুল করলে ভাই কোনোই সমস্যা না, এখনই তো ভুল করার সময়। পরীক্ষায় গিয়ে কি তুমি ভুল করবা? ভুল তো এখনই করবা, এখন ভুল করবা, ভুল থেকে শিখবা। বুঝতে পারছো? পরীক্ষার হলে গিয়ে ভুল করা যাবে না, ভুল এইখানেই করবা। তুমি যত খুশি এখানে ভুল করতে পারো, সমস্যা নেই। তুমি পড়তেছো, প্র্যাকটিস করতেছো, তোমার ভুল হবেই, কিন্তু টার্গেট থাকবে পরীক্ষায় গিয়ে যাতে ভুল না হয়। বুঝতে পারছো? এই জন্য আমাদের ক্লাসগুলা। তো এখানতে আমাদের ফ্যারাডের সূত্র। হ্যাঁ, গান শুনি না ভাই, আমিও গান শুনি না, কারণ গান শোনা হারাম। আচ্ছা, ফ্যারাডের সূত্র যদি আসো, ফ্যারাডের সূত্রটা অনেকে মজা করে ফরিদের সূত্র বলে, বুঝছো? কার সূত্র? ফরিদের সূত্র। ওই পাশের বাসার ফরিদ আছে না, ফরিদ কিছু একটা কইছিল, ওটারে ধরে সূত্র বানাই দিছে। আচ্ছা দেখো, মজা বাদ দিয়ে আমরা এখানে আসি। খেয়াল করো, আমাদের যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন ক্যাথোডে ধাতু সঞ্চিত হয়। ক্যাথোডে কি হয়? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতু জমা হয়। তো দেখো, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত চার্জের সমানুপাতিক। বুঝতে পারছো? তো এই মিস্টার ফরিদ বা মিস্টার ফ্যারাডে কি বলছেন? মিস্টার ফ্যারাডে বলছেন যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক? চার্জের সমানুপাতিক। এখানে তুমি যদি সঞ্চিত পদার্থের পরিমাণকে ডব্লিউ ধরো, চার্জকে যদি কিউ ধরো, ডব্লিউ সমান কত? জেড কিউ। আবার তুমি ছোটবেলায় পড়ছো, কই পড়ছো? স্থির তড়িতে পড়ছো, ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, তাহলে ডব্লিউ সমান জেড কিউ। এই যে আবার কিউ সমান জানি আইটি, তাহলে আমরা ডব্লিউ সমান কি লিখতে পারি? জেড আইটি। আবার আমরা জেড সমান জানি এম বাই ইএফ, তাহলে এখানে লিখতে পারি এম আইটি বাই ইএফ। এখন এই জিনিসটা বললাম, সবার সাথে একটু পরিচয় করাই দিই তোমাকে। ক্লিয়ার ভাইয়া? ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? ঠিক আছে, ক্লাস ডিউরেশন আমি নর্মালি চেষ্টা করি যে তোমাদের যেহেতু হাতে সময় কম, আমি চেষ্টা করি যে ক্লাসের টাইমটা যাতে সর্বোচ্চ কমানো যায়। এই জন্য আমি চেষ্টা করবো 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করে ফেলার। বুঝতে পারছো? 1 ঘন্টা 45 মিনিট। এখন খেয়াল করো, এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা জেড সমান জানি এম বাই ইএফ। এটার একক হয় গ্রাম পার কুলম্ব। এই গ্রাম পার কুলম্ব দেখলে আমরা জেড এর ফর্মুলাটা, মানে জেড এর সংখ্যাটা বুঝতে পারি যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে কোন ধাতুর যত গ্রাম জমা হয়, প্রতি কুলম্ব চার্জ প্রবাহ করলে কোন ধাতুর যত গ্রাম জমা হয়, কই জমা হয়? ক্যাথোডে জমা হয়। ওইটাই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে এম হচ্ছে পারমাণবিক ভর। কি ভর? পারমাণবিক ভর। ই হচ্ছে তুল্য সংখ্যা। কি? তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যা নিয়ে তোমাদের মাথায়, অনেকের মাথায় বাজ করবে, বুঝছো? অনেকের মাথায় বাজ করবে, ভাই তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা তো মনে নাই, ঝামেলা দরকার নাই তুল্য সংখ্যা নিয়ে প্যারা খাওয়া। ইএফ কেন লিখছি? জাস্ট খালি ই হচ্ছে কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যা যদি বলো, তুমি সহজে বলবা যে এখানে বলা যায় চার্জ সংখ্যা। কি সংখ্যা? চার্জ সংখ্যা। যেমন সোডিয়াম প্লাসের চার্জ সংখ্যা কত? +1। সোডিয়ামের চার্জ কত? +1, তার মানে সোডিয়ামের তুল্য সংখ্যা +1। খুবই সিম্পল। সোডিয়ামের তুল্য সংখ্যা কত? +1। তো এখানে খেয়াল করো, আর এরপরে বাকিদের পরিচয় যদি দেই, আমাদের আই হইতেছে বিদ্যুতের পরিমাণ। আই কিসের পরিমাণ? বিদ্যুতের পরিমাণ। টি হচ্ছে আমাদের কি? টি হচ্ছে আমাদের সময়। আই হচ্ছে বিদ্যুতের পরিমাণ, টি হচ্ছে আমাদের সময়। তারপরে যদি আসো যে আমরা এখানে এফ আছে, এফ এর পরিচয় কি? এফ এর মান হচ্ছে, এফ মানে হচ্ছে ফ্যারাড। এফ মানে কি? ফ্যারাড। 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। এফ মানে কি? ফ্যারাড। 1 ফ্যারাড মানে কত কুলম্ব? 96,500 কুলম্ব। এখানে দেখো যে ধাতুর জারণ মান যত, তার 1 মোল জমা হতে তত ফ্যারাড চার্জ লাগবে। একটা খুব মারাত্মক ইনফরমেশন, লাল কালি দিয়ে এই জন্য আমি লিখছি,
কিন্তু এইখানে দেখলাম এই প্রেজেন্টেশন সফটওয়্যারে লাল কালিটা বিরাট ঝামেলা করতেছে। বুঝতে পারছো? আমি তোমাকে একটু বলে দেই যে কি বলা হয়েছে এখানে, যে ধাতুর জারণ মান যত তার 1 মোল জমা হতে তত ফ্যারাড চার্জ লাগবে। যেমন সোডিয়াম প্লাস থেকে 1 মোল পেতে 1 ফ্যারাড চার্জ লাগবে, ঠিক আছে? 1 মোল সোডিয়াম প্লাস থেকে 1 মোল সোডিয়াম পেতে কয় ফ্যারাড চার্জ লাগবে? 1 ফ্যারাড। কিন্তু যদি তোমাকে বলে যে কপার 2 প্লাসের 1 মোল জমা হতে কয় ফ্যারাড লাগবে, দেখো তো কপার 2 প্লাসের চার্জ কত? 2, তার মানে এখানে লাগবে 2 ফ্যারাড। এরপর যদি বলে অ্যালুমিনিয়াম 3 প্লাসের 1 মোল জমা হতে কয় ফ্যারাড লাগবে, যেহেতু এখানে চার্জ 3, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3 ফ্যারাড। আচ্ছা হ্যাঁ, আফরিন ইভা ফ্যারাড সমান 96,500, আর ডেইজি দাস 2 ফ্যারাড। আচ্ছা লাল লেখা আমি একটু বলে দিতেছি যে যার জারণ মান যত তার 1 মোল জমা হইতে তত ফ্যারাড লাগবে। যার জারণ মান যত তার 1 মোল জমা হইতে তত ফ্যারাড লাগবে। বুঝতে পারছো? তো এটাই বলতেছিলাম। এখন খেয়াল করো যে একাধিক তড়িৎ বিশেষ্য সিরিজ সংযোগে যদি থাকে, তাহলে যে ধাতুর জারণ মান সবচেয়ে কম সেই ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি জমা হবে। দেখো একাধিক তড়িৎ বিশেষ্য যদি সিরিজ সংযোগে থাকে, তাহলে যার জারণ মান কম সে সবচেয়ে বেশি, মানে তার পরমাণু সবচেয়ে বেশি জমা হবে। প্রশ্নটার ব্যাখ্যাটা এখানে দেখো, যেমন এখানে আছে ধরো সিলভার নাইট্রেট, কপার সালফেট, ক্রোমিয়াম সালফেট, এই 3টা পাত্র সিরিজে যুক্ত আছে। তো এখানে সবচেয়ে বেশি জমা হবে কার বলতো? সবচেয়ে বেশি জমা হবে আমাদের সিলভারের। কারণ কি? সিলভারের জারণ মান হচ্ছে +1। তোমাদেরকে এটাই বলছি যে যার জারণ মান সবচেয়ে বেশি, সবচেয়ে কম, যার জারণ মান সবচেয়ে কম সেই ধাতুর পরমাণু বেশি জমা হবে। দেখো সিলভারের +1, কপারের কত? +2, ক্রোমিয়ামের +3। তার মানে এটা সবচেয়ে বেশি জমা হবে, তার চেয়ে কম জমা হবে এটা, তার চেয়ে কম জমা হবে এটা। বুঝতে পারছো আশা করি? এই থিওরি পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা ভাইকে একটু জানাও তো। এই থিওরি পর্যন্ত ঝামেলা আছে কিনা? হ্যাঁ, রুমা জামান ক্লাসের স্লাইড ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আফরিন ইভা বুঝছি, হ্যাঁ লাল কালার বোঝা যায় না, এটা আমি বুঝলাম। আমি এরপরে হ্যাঁ এজি বেশি। হ্যাঁ ক্লিয়ার। পিডিএফ বোঝা যাবে, হ্যাঁ পিডিএফ যখন দিয়ে দিব পিডিএফ বুঝতে পারবা। বুঝতে পারছো কিনা? এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ব্যাপারটা, টপিকটা একটু জানাই ফেলো। আর তোমার ক্লিয়ার না হইলে আমার এত কষ্ট করে পড়ানোর দরকার আছে। হিউজ পরিশ্রম হয় কিন্তু একটা ক্লাস নিতে। বুঝতে পারছো? কারণ স্লাইড রেডি করা লাগে, কি পড়াবো না পড়াবো এই সব ব্যাপারে তোমার ডিসিশন নেওয়া লাগে, সবকিছু ঘাটাঘাটি করে তারপরে আসতে হয়। তো সবকিছু ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। হ্যাঁ সাবরিনা ইসলাম বলতেছে সহজ ভাই। হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। লিপিকা অল ক্লিয়ার। তো ক্লিয়ার হইলে ভালো। এখানে দেখো যে আরভি শর্টকাট, আরভি মানে রসায়ন ভাইয়ের শর্টকাট। রসায়ন ভাইয়ের শর্টকাট আমরা কেমনে করবো? যেখানে দেখো যে সঞ্চিত পদার্থের মোল সংখ্যা নির্দিষ্ট মোল জমা হতে প্রয়োজনীয় চার্জ যদি আমাকে বের করতে বলে, যে এখানে এত ফ্যারাড চার্জ দিলে কত মোল জমা হবে, বা এত কুলম চার্জ দিলে কত মোল জমা হবে, বুঝতে পারছো? অথবা এত মোল জমা হইতে কত কুলম চার্জ লাগবে। এখানে ফর্মুলা আমরা কি করব? প্রথমে লিখবো, এটা কি দেখা যায়? এটা মনে হয় দেখা যায় না। বুঝতে পারছো? নূরে জান্নাতুল্লাহ ক্লিয়ার ডাব সানসিল্ক। ভাই আর কিছু নাই ভাই? পরিশ্রমের জন্য মূল্য দিতে পারি, ফিয়ামানিল্লাহ, পরিশ্রমের মূল্য দিতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুক। হ্যাঁ আরবি শর্টকাট মানে হচ্ছে রসায়ন ভাইয়ের শর্টকাট, এটা অন্য কোনো জায়গায় পাবা না তুমি। এখানে দেখো কিউ সমান আছে এন ই। আমি ফর্মুলা গুলো একটু লিখি, এটা লাল কালিতে বোঝা যাইতেছে না। কিউ সমান কত? এন ই। এই যে কিউ সমান এন ই, কিউ মানে হইতেছে চার্জ। এখানে চার্জটা বের হবে ফ্যারাডে। কিসে বের হবে? ফ্যারাডে। এন হচ্ছে মূল সংখ্যা, আর ই হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা একটু পরে গিয়ে তোমার মারাত্মক কাজে লাগবে এইগুলা, এই কিউ সমান এন ই, এই ফর্মুলাটা। আর এখানে আছে কিউ সমান এন ই এফ, ফ্যারাড দিয়ে গুণ করে দিছি, তার মানে এই চার্জটা হবে কুলম্বে। চার্জটা হবে কি? কুলম্বে। এন হচ্ছে মূল সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা, আর এফ হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড মানে কত? 96,500। তবে তোমাদেরকে একটা জিনিস বলি, যখনই আমরা হাতে ক্যালকুলেট করব, কোনো ম্যাথ করব, 1 ফ্যারাড সমান কত ধরে নিব জানো? 10⁵ ধরে নিব সবসময়। কত ধরে নিব? 10⁵। তাহলে আমাদের হাতের ক্যালকুলেশন মিলাইতে সুবিধা হবে। আর এখানে খেয়াল করো
যে চার্জের পরিবর্তে যদি সময় দেওয়া থাকে এবং তড়িৎ প্রবাহ দেওয়া থাকে, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আইটি সূত্র আমরা ব্যবহার করব। এবং এখানে আরেকটা স্পেশাল ফর্মুলা তুমি দেখো, যে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরমাণুর সংখ্যা জানতে চাইলে এবং তড়িৎ প্রবাহ সময় দেওয়া থাকলে, আমাদের যদি পরমাণুর কতগুলা জমা হবে সেটা জানতে চায়, তাহলে আমরা কি করব, এইখান থেকে এই ফর্মুলাটা ইউজ করতে পারি অথবা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। বুঝতে পারছো? আর ভি ইজ ইকুয়ালস টু রসায়ন বাই শর্টকাট। হ্যাঁ, সিইউ তে ক্যালকুলেটর ইউজ করা যায়, কিন্তু এখানে বেসিক ক্যালকুলেশন করা যায়। কি করা যায়? বেসিক ক্যালকুলেশন। কারণ তোমাকে ওটা দিবে কি জানো? তোমাকে ওটা দিবে 100 এমএস। কত এমএস? ওটা 100 এমএস দিবে, এটা দিয়ে তুমি বেসিক ক্যালকুলেশন করতে পারবা। হ্যাঁ, হারুনুর রশিদ, F is equals to 10 to the power 5। তো এখানে দেখো, এই যে কিউ সমান যে এই এন সমান আইটি বাই এন এ, আই এর তুমি এই যে দেখো, এখানে আমি আবার ফর্মুলাটা একটু লিখি, এন সমান আইটি ইনটু এন এ। এগুলো একটু লিখে দেই যাতে তোমাদের মানে পরে পড়তে সুবিধা হয়। এন সমান আইটি এন এ ডিভাইডেড বাই ইএফ। দেখো এখানে এন আর এন এর পরিচয়টা দেই। এন মানে হচ্ছে জমাকৃত পরমাণুর সংখ্যা। এন কি? জমাকৃত পরমাণুর সংখ্যা। আর এন এ হচ্ছে কি? এন এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কত? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মানে কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বুঝছো? আর এখানে এই আইটির পরিবর্তে, এই যে আইটি আছে, এই আইটির পরিবর্তে আমরা কিউ বসাই দিতে পারি। তখন ফর্মুলাটা হয় এন সমান কিউ এন এ ডিভাইডেড বাই ইএফ। এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। এবং রসায়ন ভাই তোমাদের জন্য এই শর্টকাট ফর্মুলা বানায় তোমাদেরকে দিতেছে যাতে তোমাদের অসুবিধা না হয়। এটা কত নাম্বার এমসিকিউ ছিল বলো তো? 10 নাম্বার না 11 নাম্বার? এই যে ইন্তিসারুবি। আচ্ছা, এইখানে তোমাদেরকে বলতেছিলাম যেটা, সেটা হইতেছে যে তুল্য সংখ্যা কি, এটা নিয়ে তো তোমাদের প্যাচ লাগবে। আমি বলছি যে যার চার্জ যত, তড়িৎ রসায়নে যার চার্জ যত সেটাই তার তুল্য সংখ্যা। ভাইয়া আমি শুরু থেকে দেখতে পারিনি, আমি কি পরবর্তীতে দেখতে পারবো? অবশ্যই ভাইয়া, তুমি পরবর্তীতে দেখতে পারবা। এখনো চাইলে তুমি মানে শুরু থেকে ক্লাস করে আসতে পারবা। এবং আমাদের গ্রুপে তো এটা অবশ্যই দেওয়া থাকবে। 11 নাম্বার তুল্য সংখ্যা মানে হচ্ছে এখানে তার চার্জ সংখ্যাই তুল্য সংখ্যা। দেখো তো, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রবাহিত হলে কত মোল কপার জমা হবে? আমরা কি বলছি? কিউ সমান এন ই। এই যে যখন ফ্যারাডে থাকবে, কিউ যখন কিসে থাকবে? ফ্যারাডে থাকবে, তখন কি হবে? কিউ সমান এন ই। তাহলে এন সমান কত? এন সমান কিউ বাই ই। দেখো তো, কপারের এখানে যার মান কত? 2+, তার মানে কপারের চার্জ কত? সরি, এখানে দেখো কপারের চার্জ কত? +2, তার মানে তার ই এর মান বা তুল্য সংখ্যা কত? 2। ই এর মান হবে 2, এবং এখানে কত ফ্যারাড দেওয়া হয়েছে? 1 ফ্যারাড, তার মানে 1/2 ইজ ইকুয়ালস টু 0.5 মোল। কত মোল? 0.5 মোল। এবং 0.5 মোল কই জমা হবে? কপার কোথায় যায়? কপার যেহেতু ক্যাটায়ন, ক্যাটায়ন কই যাবে? ক্যাথোডে। ক্যাটায়ন কই যাবে? ক্যাথোডে। 0.5 মোল এট অ্যানোড, 0.5 মোল এট ক্যাথোড। কপার জমা হবে ক্যাথোডে, কারণ সে নিজে কি? সে নিজে ক্যাটায়ন। ক্যাথোডে। 11 এ হারুনুর রশিদ, আফ্রিদা। বি হবে না ভাই, অ্যান্সার হবে এ। যারা বি বলতেছে একটু দেখে রাখো যে অ্যান্সার হবে এ। অ্যান্সার কেন এ হবে? কারণ ক্যাটায়ন ক্যাথোডে জমে, এট ক্যাথোড। এরপরে আসো, 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে? কত কুলম্ব চার্জে? 1 কুলম্ব চার্জে। এখানে খেয়াল করো, তুমি নরমালি এইভাবে যদি বলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইলেকট্রনে। আচ্ছা, তোমাদেরকে আর একটু ডিটেলসে পড়াই। 1 ফ্যারাড সমান 1 মোল ইলেকট্রনের চার্জ। কত মোল? 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রন মানে কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ইলেকট্রনের চার্জ। আচ্ছা, এইটুকু গেল। তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সার জানাইতে থাকো, আমি পরে তোমাদের অ্যান্সার দেখবো। আর যারা জানো না, একটু কোশ্চেনটা সলভ করো। তখন 1 মোল ইলেকট্রনের চার্জের কথা যদি বলে, এখানে খেয়াল করো তো,
এটা মানে কত ফ্যারাড? 1 ফ্যারাড। 1 ফ্যারাড মানে কত? 96,500 কুলম্ব। এখানে দেখো হ্যান্ড ক্যালকুলেশনটা ভাই এখান থেকে শিখে ফেলো, হ্যান্ড ক্যালকুলেশন এখান থেকে শিখে ফেলো। দেখো 96,500 আমি ধরতে বলছি কত? 96,500 মানে 10⁵ এবং এই যে 6.023, এই 0 to 3 এটা জীবনতে বাদ দিয়ে দিবা, কারণ আমার হাতে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এত শৌখিনতার সুযোগ নেই, এত সৌন্দর্যের সুযোগ নেই, আমার দরকার দ্রুত অ্যান্সার। তাহলে 0 to 3 বাদ, এটাও বাদ, এটা 10⁵। এখন বলো তো যে 10⁵ কুলম্ব, 96,500 কি কিন্তু আমি এটা ধরছি। দেখো 10⁵ কুলম্বে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে? 10⁵ কুলম্বে থাকে 6 × 10⁻23টি ইলেকট্রনের চার্জ। তাহলে 1 কুলম্বে কত থাকবে? তাহলে 6 × 10⁻23 ডিভাইডেড বাই 10⁵ শেষ। তাহলে কত হবে এখানে? 6 × 10⁻, মাইনাস এই 5 উপরে গেলে -5 হবে, 10 এর পাওয়ার কত হবে? 18। তো দেখো অ্যান্সার কত হবে? 6 এর কাছাকাছি এবং 10 এর পাওয়ার হবে 18। তাহলে দেখো অ্যান্সার হবে সি, 6.25 × 10⁻18। বুঝতে পারছো? খুব সিম্পল। আমি যদি এখানে মানে শোনো, হাতে ক্যালকুলেশনের সময় মানে শুধুমাত্র রাউন্ড ফিগার আনার চিন্তা করবা। বুঝতে পারছো? এই যে 0.023 এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আর 96,500 কে আমরা 1 লাখ ধরে নিছি, 10 এর পাওয়ার 5 ধরে নিছি। 12 এর আনসার কত হবে? 12 এর আনসার হবে সি। ও আচ্ছা, এটা 12। ধন্যবাদ, আমি তো ভুলে গেছিলাম। 12। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এই কনসেপ্টটুকু বুঝতে পারছো কিনা? কনসেপ্টটুকু বুঝছো কিনা? এই যারা ক্লাসে আছো একটু ভাইকে এনশিওর করতে হবে যে কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছে কিনা। আরো আবার বলে রাখি যে যারা আমাদের টি শার্ট পাইতে চাও, টি শার্ট পাওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। বুঝতে পারছো? এই তোহা সিসি আবার সিসি হইলে মানুষ পরে আমারে দেখে সিসি করবে রে ভাই, সাবধান। এখানে সিসি করলে পরে মানুষ আমাকে দেখে সিসি করবে, মুশকিলের ব্যাপার। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, শেয়ার ডান, কনসেপ্ট ক্লিয়ার। জি ভাইয়া, আজ এটা বুঝলাম রবি। এখন এখানে কিন্তু আমি আসলে এমসিকিউ সলভ করানোর চেয়ে এই কোশ্চেনটাতে গুরুত্ব দিচ্ছি বেশি তোমার ম্যাথ, মানে এই যে হ্যান্ড ক্যালকুলেশনে। দেখো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? শুনো, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তোমার এখানে Z = m/EF। কপারের আণবিক ভর কত জানো? 63.5। কপারের চার্জ হইতেছে 2+2, আর ফ্যারাড মানে কত? 10⁵। বুঝছো? 10⁵ কত? 5। এখন এখানে মনে রাখবা যে এটা যদি করো তাহলে দেখো 63 যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 63 2 দিয়ে ভাগ করলে কত? 31 দ্বিগুণে 62, তার মানে 31.5, 31.5 আর 0.5 এর জন্য 0.25, তার মানে 31.25 ইন্টু 10⁻, এই যে 5 যে আছে এটা উপরে যাবে, 10⁻ কত হবে? -5। তাহলে এটা যদি জানো 3.125 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে? সরি, 3.125 63.5, তো হ্যাঁ 10⁻ কত হয়? -4। এবং এখানে দেখো এটার একক কি হবে? গ্রাম পার কুলম্ব। এখানে দেখো একটার সাথে মিলে না, 3.125 একটার সাথে মিলে না। দেখো 10 এর পাওয়ার একটা -6, একটা -6 আর একটা -4, কিন্তু আগের ডিজিটটা মিলে না। বুঝতে পারছো? আগের ডিজিটটা গিয়ে না মিলে না, কারণ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নান। 13 এর অ্যান্সার হবে নান। এবং এটার এক্সাক্ট অ্যান্সার কত আসে জানো? এক্সাক্ট অ্যান্সার আসে 3.29 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার কুলম্ব। 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। এখানে দেখো 96,500 কে আমরা 10⁵ ধরছি না? এই 13 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো তো? অ্যান্সার ডি, ক্ষুদ্র জীবন। এই ক্ষুদ্র জীবন, এটা আবার কিরকম নাম রে ভাই? আচ্ছা, হ্যাঁ অ্যান্সার ডি। ও হ্যাঁ হ্যাঁ, নান। অ্যান্সার হবে কি? ডি। কি আবার কারোর সাথে এইভাবে বিটলামি করো না। ধরো জিজ্ঞেস করছে, ছোটবেলায় এরকম এইগুলা নিয়ে খুব মজা করতাম, বুঝছো?
যে আমি কাউকে জিজ্ঞেস করছি যে একটা ট্রান্সলেশন করতো, কি ট্রান্সলেশন, তো তাকে বলতো তখন যে এক কাজ কর, আই ডোন্ট নো, এটার বাংলা কি হবে বল। তখন আই ডোন্ট নো এর বাংলা বলতে গিয়ে সে কি বলবে যে আমি জানি না, এবং সবাই পরে এটা নিয়ে হাসাহাসি করতো। বুঝতে পারছো? পানির বোতলটা অনেক বড় হয়ে গেছে, তুলতে কষ্ট লাগে। আচ্ছা হ্যাঁ, 13D ভাইয়া অনেক ভালো লাগতেছে ক্লাস। ধন্যবাদ স্বর্ণা। ক্লাস থাকলে বন্ধুদেরকে জানাইতে অবশ্যই ভুলবো না। আসলে এইটা আমি তোমাকে বলি, যথেষ্ট পরিমাণ কষ্ট করে বানানো লেকচারটা, বুঝতে পারছো? মানে এখানে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ পরিশ্রম গেছে। আচ্ছা হ্যাঁ, তোমাদের সাথে সাথে কিন্তু তোমাদের ফিজিক্সের শুভভাবে বুঝে গেছে, বুঝতে পারছো? দেখো মানে কত ভালো ক্লাস হইতেছে, এটা থেকে বোঝা যায় যে ফিজিক্সের টিচার আজকে এখন কেমিস্ট্রি ক্লাসে এসে বলতেছে ভাই কেমিস্ট্রি মানে ফিজিক্স বুঝি, মানে কেমিস্ট্রি বুঝে গেছি, অলরেডি শেয়ার ডান। এখন এখানে খেয়াল করো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই শোনো, যত তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কিন্তু পরিবর্তন হয় না, এই জন্য এগুলো একটু মুখস্থ রাখতে হবে প্র্যাকটিস করে করে। এরপরে খেয়াল করো 13 নাম্বার, এরপরে 14 নাম্বার, 1 ফ্যারাড দ্বারা কোন ধাতুর আয়নে ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে। তোমাদেরকে বলছি যার চার্জ যত কম, যার কি কম, চার্জ যত কম তার পরিমাণ সবচেয়ে বেশি হবে। তাহলে জিঙ্কের চার্জ কত, 2+, অ্যালুমিনিয়ামের চার্জ কত, 3+, ক্যালসিয়ামের 2+, পটাশিয়ামের 1+ বা +1। এখানে খেয়াল করো যে পটাশিয়ামের সবচেয়ে কম, যার চার্জ কম তার সবচেয়ে বেশি পরমাণু জমা হবে। যার কি কম, যার চার্জ কম তার সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু জমা হবে। এজন্য অ্যান্সার হবে কি ডি। অ্যান্সার হবে এখানে ডি। আচ্ছা এটা 14, হ্যাঁ 14 অ্যান্সার কি, 14 অ্যান্সার ডি। হ্যাঁ, উম্মাহানি তোহা, সুবর্ণা দাস, আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, আফরিন নাহার, হাসান হাবিব, মাইমুনা লাবনী, অনেকেই আছে আমাদের সাথে যুক্ত যারা কারেক্ট অ্যান্সার গুলা ঠিকঠাক জানাইতেছে। আচ্ছা পটাশিয়াম প্লাস, হ্যাঁ ওই অ্যান্সার মনে খেয়াল করি না। আচ্ছা কপার 2+, একটু রিওয়াইন্ড করে আবার একটু দেখে নাও। বুঝতে পারছো? 15 শুরু হয়ে গেছে যে HCl থেকে H2 প্রতিস্থাপন করতে পারে না কে। মনে রাখবা যে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়রা, H এর চেয়ে কম সক্রিয় ধাতু H কে প্রতিস্থাপিত করতে পারে না। কি করতে পারে না? প্রতিস্থাপিত করতে পারে না। হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। এখন হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতু কি আছে? HCl থেকে H2 কে প্রতিস্থাপিত করতে পারে না কে? তো আমরা এর আগেও বলছিলাম যে কপার হচ্ছে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, এজন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, 14D। 15 চলতেছে রে ভাই, 14 না 15 নাম্বার, হ্যাঁ 15 নাম্বার। সাফিয়া জাহান 15 নাম্বার, H এর চেয়ে কম সক্রিয় কপার। আগে অ্যান্সার করি ভাই। দেখেন আর ক্ষুদ্র জীবন ভাই, দেখছি ভাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। শোনো এখানে আমার দেখা না দেখা দিয়ে কোনো কিছুই মানে কোনো কিছু যাইতে সে আসতেছে না। এই ক্লাসটা আসলে করানো, ধরো অনেকে মানে দুই একজন বলবে যে ভাই মানে টি শার্টের লোভ দেখায় তো ক্লাস করাইতেছে না এনতেনা বিজি। ভাই শুনো, এখানে এই ক্লাসটা তো তোমার এমনিতেই করার কথা, তোমার এমনিতেই শেয়ার করার কথা। তোমাকে টি শার্ট দেওয়া হোক বা না দেওয়া হোক, টি শার্ট দেওয়া হবে, এটা আমি এনশিওর করতেছি। এখান থেকে আমি আমার লাইভ ভিডিও থেকে টি শার্টের ব্যবস্থা অবশ্যই করব। এখন কথা হচ্ছে যে এটা তো তোমার প্রয়োজনীয় ক্লাস না, বুঝতে পারছো? এটা তো তোমার এমনিতেই দরকার, মারাত্মক রকম দরকার। এবং যে যে পরিমাণ ডিটেলস আমি পড়াইতেছি এবং মানে সব টপিক ধরে ধরে, সবগুলো এমসিকিউ ধরে ধরে, এটা তো তোমার এমনিতেই যথেষ্ট পরিমাণ উপকারে আসার কথা, বুঝতে পারছো? তারপরে যদি আসো, এর আগে কত গেল? 15। তো এই নিয়ে মন খারাপ করো না যে কারো অ্যান্সার দেখছি কারো অ্যান্সার দেখি নাই, এই নিয়ে মন খারাপ করার দরকার নেই। 16, ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? কত মোল হাইড্রোজেন গ্যাস? এইগুলা কম সক্রিয়। হ্যাঁ, কানিস ফাতেমা স্বর্ণা একদম ডিটেলস ইনফরমেশন দিয়ে ফেলছে। কানিস ফাতেমা স্বর্ণা।
1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতো। এখন হাইড্রোজেন গ্যাস কতটুকু উৎপন্ন হয় দেখো, 2টা H প্লাস 2টা ইলেকট্রন নিয়ে এখান থেকে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এখন এই দেখো একটা হাইড্রোজেনের চার্জ কত +1, এখানে হাইড্রোজেন লাগছে কয়টা 2টা, তো 2টার চার্জ কত +2। আমি বলছি যার চার্জ যত তার তত ফ্যারাড লাগবে, এখানে টোটাল চার্জ কত দাঁড়াইতেছে 2, টোটাল চার্জ 2, যেহেতু টোটাল চার্জ 2 তাহলে এখানে লাগবে কয় ফ্যারাড, লাগবে 2 ফ্যারাড। বুঝতে পারছো, টোটাল চার্জ 2 লাগবে কয় ফ্যারাড। হ্যাঁ, রিয়া বেগম, ক্ষুদ্র জীবন তোমারটা এবার দেখছি আগে, লাবণী সুবর্ণা দাস, হেদায়েতুল ইসলাম, আহসান হাবিব, হারুনুর রশিদ, সবাই জানাইতেছে। ওহো একটা সেকেন্ড, আমি তো এই ক্লাসগুলো আরো বেশ কয়েকটা জায়গায় শেয়ার করে আসছিলাম, সেখানে একটু দেখে আসি। হ্যাঁ, তো কোথায় গেল, নেট প্রবলেম নাকি ক্লাস আটকে গেছে, দু একজন বলতেছিল। হ্যাঁ আচ্ছা, আর তোমাদের আরেকটা ইনফরমেশন বলি, আরেকটা মজার ইনফরমেশন বলি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তুমি এই লেকচারগুলা চাইলে কিন্তু রসায়ন ভাইয়ের থেকেও দেখতে পারো। রসায়ন ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে, এখানে রসায়ন ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকেও খুব সহজে এই লেকচারগুলো দেখে ফেলতে পারো। দাঁড়াও, আমাদের একটা গ্রুপে এই লেকচারটা একটু পৌঁছে দিয়ে আসি। ঢাবি প্রত্যয় না, একটা সেকেন্ড সময় দাও, একটা গ্রুপে শেয়ার হওয়া বাকি ছিল, এখানে আমি একটু শেয়ার করে দিয়ে আসি। শোনো, তোমরা এই তড়িৎ রসায়নের লেকচার বা কেমিস্ট্রির অন্যান্য লেকচার, রেগুলার গাইডলাইন, এসব রসায়ন ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেলে একদম রসায়ন ভাইয়ের যত কন্টেন্ট আছে সবগুলোর অ্যাক্সেস পাওয়া যাবা। আর রসায়ন ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে, তুমি জাস্ট খালি লিখবা রসায়ন ভাই, দ্যাটস ইট। এই রসায়ন ভাই লিখলে তুমি ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল, বুঝতে পারছো, অথবা গুগলে যদি রসায়ন ভাই লিখো তাও হবে। আর অথবা তুমি এইভাবে রসায়ন ভাইও লিখতে পারো, রসায়ন ভাই, এইভাবে রসায়ন ভাই লিখলেও তুমি রসায়ন ভাইকে পাওয়া যাবা। ফেসবুক গ্রুপ আছে আমাদের, পেজ অথবা ইউটিউব চ্যানেল, যে কোনো জায়গায় গেলে রসায়ন ভাইয়ের যে রেকর্ডেড ইয়েগুলো আছে, আমাদের তড়িৎ রসায়নের একটা লেকচারই রেকর্ড করা আছে, বুঝতে পারছো, একদম খুব ভালোভাবে তুমি ওইখানে গেলে পাওয়া যাবা। এখন এখানে আসো যে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ইলেকট্রন বিশ্লেষণ করলে কোনটি সত্য। দেখো এটা সত্য, কারণ অক্সিজেন, অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। এটা আমি তোমাকে আগে চার্ট যখন দেখাইছি, চার্ট যদি ভালো করে খেয়াল করো, এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এ। আমি ঢাবি প্রত্যয় থেকে ক্লাস করতেছি। আচ্ছা, ঢাবি প্রত্যয় থেকে ক্লাস করতেছে, হ্যাঁ ভালো। আর যারা আমাদের গ্রুপে জয়েন করবে, ঢাবি প্রত্যয়ের গ্রুপে, পিডিএফ, লেকচার স্লাইড, এগুলো কিন্তু ওইখানেই পাবা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখছি ভাইয়া। আরো হ্যাঁ, রসায়ন ভাইয়ের চ্যানেলটা খুঁজে পাইলে সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে। এখন এরপরে যদি আসো আমরা পরবর্তী টপিকে যাই, আমাদের খেয়াল করো, ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর কিসের সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ। ক্লাস কতক্ষণ হলো, এই 1 ঘন্টা 10-12 মিনিটের মতো হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কতক্ষণ দেখাইতেছে ক্লাস, কেবল 57 মিনিট, ঠিক আছে, 57 মিনিট, কারণ এর আগে 10 মিনিটের ক্লাস ওটা কেটে গেছিল। এখানে দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ কিভাবে মনে রাখবো, লিরা, কে বা কে না, ম্যাগাইভার, খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এই ম্যাগাইভার দেখতাম বিটিভিতে। এলো যেন ফিরে সে পাবে হাই, কুমিল্লার হাজি আজ পিটাবে আমায়। তো লিতে লিথিয়াম, কেতে পটাশিয়াম, বেতে ব্যারিয়াম, আবার কেতে এই যে লিকে বা কে, এখানে একটা মিস হয়েছে, এখানে ক্যালসিয়াম হবে, ঠিক আছে। লিকে বা কে না, এই যে ম্যাগাইভার, এলো যেন ফিরে সে পাবে হাই, কুমিল্লার হাজি আজ পিটাবে আমায়। বুঝতে পারছো, যে এখানে আরেকটা জিনিস আছে, সোডিয়ামের আগে ক্যালসিয়াম আছে। তো এখানে আমরা কি লিখছি দেখো তো, যে তুলনামূলক উপরের ধাতু বেশি সক্রিয়। তুলনামূলক তার মানে উপরে যারা আছে তারা বেশি সক্রিয়, নিচে নামলে ধীরে ধীরে কি হয়, সক্রিয়তা কমে। উপর থেকে নিচে নামলে, নিচের দিকে নামতেছি, সক্রিয়তা কমে। এখন খেয়াল করো তো, যে উপরের ধাতু বেশি সক্রিয়, আর যারাই বেশি সক্রিয় তারা অ্যানোড হিসেবে কাজ করে। অ্যানোডের বিজারণ ক্ষমতা বেশি, এটা একটু মাথায় রাখতে হবে। অ্যানোডের কি ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি, জারণ ক্ষমতা কম। বিজারণ ক্ষমতা মানে জানো, অন্যকে বিজারিত করার ক্ষমতা। বুঝতে পারছো, তোমরা এটা নিয়ে উল্টাপাল্টা লাগাও, প্রায় ভাবে যে ভাই বিজারণ ক্ষমতা মানে কি, মানে নিজে বিজারিত হওয়ার ক্ষমতা, অবশ্যই না।
একটু চিন্তা করো, যে চাঁদাবাজ, যে চাঁদাবাজি করে, সে কি কখনো নিজে চাঁদা দেয়? একটু চিন্তা করো তো, যে বেটা চাঁদাবাজি করে সে কি নিজে নিজে চাঁদা দেয়? অবশ্যই না। যে চাঁদাবাজি করে তার কি, তার চাঁদা নেওয়ার ক্ষমতা বেশি, মানে অন্যের কাছ থেকে চাঁদা আদায় করার ক্ষমতা বেশি। বুঝতে পারছো? যে মানে বড় মাপের চাঁদাবাজ, তার অন্যের কাছ থেকে চাঁদা আদায় করার ক্ষমতা বেশি। তার মানে এখানে যার বিচারণ ক্ষমতা বেশি, তার মানে তার চাঁদাবাজি পাওয়ার বেশি, সে কি করবে? অন্যের কাছ থেকে চাঁদা আদায় করবে, মানে অন্যকে বিচারিত করবে, নিজে বিচারিত হবে না, তার জারণ হবে। তাহলে আমাদের উপরের ধাতুগুলোর কি বিচারণ ক্ষমতা বেশি, জারণ ক্ষমতা কম, এবং নিচের ধাতু এরা কম সক্রিয়, এরা ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে দুইটা ধাতু যদি বলা হয়, ধরো এখানে আমাকে বলো জিঙ্ক আর কপার, এই জিঙ্ক আর কপারের মধ্যে বলো তো কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে? একটু আমাকে কমেন্টে জানাও যে জিঙ্ক আর কপারের মধ্যে অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা। জিঙ্ক আর কপারে অ্যানোড আর ক্যাথোড, কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে? সি ক্যাথোড এবং জিঙ্ক অ্যানোড, কপার হবে ক্যাথোড এবং জিঙ্ক হবে অ্যানোড। আচ্ছা, হইলো আমাদের জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড। কিন্তু যদি আমি দেখো ম্যাগনেসিয়াম আর জিঙ্ক বলি, তখন ম্যাগনেসিয়াম কিন্তু অ্যানোড, জিঙ্ক হবে ক্যাথোড। তো আচ্ছা, এই গেল আমাদের এই অংশ। এরপরে যদি আমি আসি, খেয়াল করো, এরপর একটু ফাঁকা জায়গা, তারপর আসে আমাদের যে ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। তো ড্যানিয়েল কোষে কোন সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়? ড্যানিয়েল কোষে দুইটা ধাতু ব্যবহৃত হয়, কপার এবং জিঙ্ক। কপার এবং জিঙ্ক এই দুইটা ড্যানিয়েল কোষে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, কপার ক্যাথোড, জিঙ্ক অ্যানোড। অ্যান্সার গুলা কিন্তু সাথে সাথে একটু জানাইতে হবে। হারুনুর রশিদ সি, রিয়া বেগম সি, সি, হ্যাঁ, পায়েল সি, আফরিন ইভা সি। বাকিরা কি ঘুমাই গেলা নাকি? ক্লাস কমপ্লিট করতে হবে কিন্তু, বুঝতে পারছো? ক্লাসটা কমপ্লিট করতে হবে, মানে ক্লাস শুরু করে পরে শেষ না করলে পরে দেখবা যে তুমি অনেক কন্টেন্ট মিস করে ফেলছো, ভাববা যে আমি পরে ক্লাসটা করে নিব, কিন্তু আসলে পরে গিয়ে ক্লাসটা আর করা হবে না। এখানে দেখো যে নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম? একটু মনে রাখবা, বেশি সক্রিয় যদি হয়, বেশি সক্রিয় হইলে বিজারণ বিভব কম, জারণ বিভব বেশি। আর কম সক্রিয় যখন হবে, কম সক্রিয় হইলে তার উল্টা, বিজারণ বিভব এইখানে বেশি হবে এবং জারণ বিভব কম হবে। বিজারণ বিভব বেশি, জারণ বিভব কম। তো এখানে যদি তুমি খেয়াল করো যে বেশি সক্রিয় হলে কি হয়, বিজারণ বিভব কম, আচ্ছা বিজারণ বিভবের মান সবচেয়ে কম। এই সবগুলা খেয়াল করলে দেখবা সোডিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, এই জন্য আর বিজারণ বিভবের মান একদম সর্বনিম্ন। বুঝতে পারছো? এই কয়টার মধ্যে বিজারণ বিভবের মানে সর্বনিম্ন। এরপরে দেখো যে আমাদের এরপরে আছে গ্যালভানিক কোষ। কি কোষ? গ্যালভানিক কোষ। হ্যাঁ, হারুনুর রশিদ এ, সি, সি, আচ্ছা এ হবে না ভাই, সি হবে, অ্যান্সার হবে সি। এবং এইটা আমি আমাদের রোড টু ডিএমসি, আচ্ছা রোড টু ডিএমসি তে কোশ্চেনটা দিছিলাম, আমি দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করছে, তারা মানে একটু বুঝতে ভুল করে ফেলছে, ভুল বুঝে ফেলছে। বুঝতে পারছো? এখানে আমাদের গ্যালভানিক কোষ, এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে মাথায় রাখবা যে এই গ্যালভানিক কোষে কি হয়, গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তার মানে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। ছোটবেলায় তোমরা একটা চিত্র দেখছো না, যে কোষের উপর এখানে একটা বাল্ব দিয়ে রাখা, বাল্বটা জ্বলে, ওটাই ছিল কি কোষ? গ্যালভানিক কোষ। এখানে খেয়াল করবা যে গ্যালভানিক কোষে যে অ্যানোড আছে, এই অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। এবং অ্যানোড কি হয়? তুলনামূলক সক্রিয় ধাতু, যে বেশি সক্রিয় সে অ্যানোড, এর জারণ বিভব বেশি, বিজারণ বিভব কম, একটু আগে পড়ায় আসলাম। আর ক্যাথোড, এটার বিজারণ ঘটে, তুলনামূলক কম সক্রিয় ধাতু, জারণ বিভব কম, বিজারণ বিভব বেশি। আর এখানে দেখো গ্যালভানিক কোষে যে আমাদের জিঙ্ক আছে এবং এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ, আর এখানে কপার আছে, এখানে থাকবে কপার সালফেটের দ্রবণ। বুঝতে পারছো? আমাদের জিঙ্ক হচ্ছে কি? জিঙ্ক হচ্ছে অ্যানোড এবং আমাদের কপার হচ্ছে ক্যাথোড। জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড। এখানে থাকবে জিঙ্ক সালফেট, এখানে থাকবে কপার সালফেট এবং মাঝখানে থাকবে সল্ট ব্রিজ। এই লবণ সেতুতে সর্বোত্তম হচ্ছে KCl বা পটাশিয়াম ক্লোরাইড, একদম সবচেয়ে উত্তম লবণ হিসেবে
কাজ করে লবণ সেতুতে। এখানে দেখো কয়েকটা ইনফরমেশন আছে, এটা মনে হয় তোমরা দেখতে পারতেছো না লাল রং বিধায়। এখানে আমি একটু বলি যে গ্যালভানিক কোষে যে ধাতু তুলনামূলক বেশি সক্রিয় সেটি অ্যানোড এবং যে ধাতু কম সক্রিয় সেটি ক্যাথোড হিসেবে কাজ করে। যেমন কপার আর জিঙ্কের মধ্যে জিঙ্ক বেশি সক্রিয় তাই জিঙ্ক অ্যানোড, এবং কপার কম সক্রিয় তাই কপার ক্যাথোড হিসেবে কাজ করে। কারেন্টের জ্বালায় ক্লাস করতে পারতেছো না? আচ্ছা ভাই, প্যারাগ্রাফ পরে লিখিস রে ভাই। আচ্ছা এটা এটা ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাই ফেলো, আমি পরে যাই। এবং এখানে একটু তোমাদেরকে বলে রাখি যে নরমালি দেখো যে জারণ বলতে কি বোঝায়। দেখো জারণ মানে ইলেকট্রনের ত্যাগ। তাহলে জিঙ্ক যেহেতু অ্যানোড, জিঙ্ক কি করবে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে। আর ওইখান থেকে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে। তার মানে জিঙ্ক কিসে পরিণত হইলো? দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে এটা হবে জারণ। আর কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার, এটা হবে বিজারণ। এবং যদি তুমি এখানে ই নট লাগাই দাও, এখানে কি লাগাই দিবা? এখানে যদি ই নট লিখে দাও, কি নট লিখবা? ই নট। দেখো যদি এখানে ই নট কপার 2+ থেকে কপার, তাহলে এটা হবে প্রমাণ বিজারণ বিভব। কি বিভব? প্রমাণ বিজারণ বিভব। এটা কি দিয়ে কি বোঝায়? জারণ। এর আগেই নট লাগাই দাও, এটা হবে প্রমাণ জারণ বিভব। এটা কি বিভব? প্রমাণ জারণ বিভব। একটা প্রমাণ বিজারণ বিভব আর একটা প্রমাণ জারণ বিভব। এরপর স্লাইডে আসো, যেখানে খেয়াল করো অ্যানোড আর ক্যাথোড এ সম্পর্কে আরেকটু ইনফরমেশন দেওয়া আছে। আমি এখানে মোটামুটি মানে আমার চেষ্টা হইতেছে যে যা আসে যা লাগে সব জিনিসগুলো এখানে ইনক্লুড করা। তো অ্যানোড জারণ অর্ধকোষ, অ্যানোড হচ্ছে জারণ অর্ধকোষ। এখানে জারণ ঘটে, জারণ মান বৃদ্ধি পায়। জারণে কি হয়? জারণ মান বাড়ে। যেমন জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক 2+, সংক্ষেপে কি লেখা যায়? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তার মানে এটা দিয়ে কি বোঝায়? জারণ। এবং ক্যাথোড হচ্ছে বিজারণ অর্ধকোষ, এখানে বিজারণ ঘটে, এখানে জারণ মান কমে। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, সংক্ষেপে কপার 2+ থেকে কপার। এখন দেখো কোষ বিক্রিয়া কি? জারণ অর্ধকোষ প্লাস বিজারণ অর্ধকোষ, এই দুইটাকে যদি যোগ করি তাহলে এখানে কি হয়? কোষ বিক্রিয়া। যেমন জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দিলে জিঙ্ক 2+, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+, এবং কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এখানে টোটাল দুইটাকে যোগ করলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট, তাহলে জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে কি হয়? জিঙ্ক 2+ প্লাস কপার। এখন একটা জিনিস আছে সেল নোটেশন। কি নোটেশন? সেল নোটেশন। সেল নোটেশন মানে হইতেছে যে কোষটাকে তুমি সাংকেতিক ভাবে উপস্থাপন করবা। কিভাবে? সাংকেতিক ভাবে উপস্থাপন করবা। সেল নোটেশনে আমরা কি করব? কোষটাকে সেল নোটেশনে আমরা কোষটাকে সাংকেতিক ভাবে উপস্থাপন করব। তো সেল নোটেশনে কি হয়? বামে লিখবো অ্যানোডের জারণ এবং ডানে লিখবো ক্যাথোডের বিজারণ। বুঝতে পারছো? তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা জারণ বোঝায়, এবং কপার 2+ থেকে কপার, এটা বিজারণ বোঝায়, এবং মাঝখানে দুইটা দাগ দিব। এই দুইটা দাগ দিয়ে কি বোঝায়? লবণ সেতু। আবার সেল নোটেশন থেকে আমরা কোষ বিক্রিয়াও লিখতে পারি। কিভাবে লিখবো? অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়ক গুলোকে বামে যোগ করে উৎপাদ গুলোকে ডানে যোগ করে মাঝখানে তীর চিহ্ন দিলে হইলো। দেখো অ্যানোডে বিক্রিয়ক হিসেবে কি আছে? জিঙ্ক, এবং উৎপাদ হিসেবে আছে জিঙ্ক 2+। মানে অ্যানোডে বামে যারা আছে তাকে লিখবো, সাথে ক্যাথোডে বামে যারা আছে তাকে লিখবো। লিখে যোগ করে দেখো এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আছে না, বামে গেছে জিঙ্ক, লিখলাম জিঙ্ক। ক্যাথোডে বামে গেছে আছে কপার 2+, লিখলাম কপার 2+, তীর চিহ্ন দিলাম। অ্যানোডের ডানে কি আছে? জিঙ্ক 2+, আর এই ক্যাথোডের ডানে গেছে কপার। এই যে এটাই হয়ে গেল আমার কোষ বিক্রিয়া। বুঝতে পারছো? এটাই কি আমাদের কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়াটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল। আর সেই সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোষ বিভব। কোষ বিভব মানে কি? দেখে আর আগে কোনো স্লাইড মিস করছি না। কোষ বিভব মানে কি? কোষ বিভব মানে হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। আর একটু মনে রাখবা, জারণ বিভবকে বিজারণ বানালে কি বানালে? বিজারণ বানালে মাইনাস দিয়ে গুণ করতে হয়, গুণ করতে হয়।
জারণকে বিজারণ বানালে কি দিয়ে গুণ করতে হয়? মাইনাস দিয়ে গুণ করতে হয়। সহজভাবে যদি বলি, ধরো ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এখানে দেওয়া আছে 0.76 ভোল্ট। এটা কি জিঙ্কের প্রমাণ জারণ বিভব। এটাকে যদি তুমি বিজারণ বানানো মানে কি ই নট জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, এটা দিয়ে এটা বিজারণ বোঝায়, তখন এর সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিবা, মাইনাস 0.76 ভোল্ট। বুঝতে পারছো? এই জারণ বিজারণ মানে মাইনাস দিয়ে গুণ লাগে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তখন এরপরে দেখো যে এখানে যে একটু আগে বলতেছিলাম যে সেল রোটেশন থেকে কোষ বিক্রিয়া লেখার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। এখন একটু এটার অ্যান্সার কোনটা হবে বলো? মাইনাস হবে আগে, হারুন রশিদ মাইনাস হবে আগে। আচ্ছা, এই সাউন্ড প্রবলেম একটু ভাই, এখন কি সাউন্ড প্রবলেম আছে? সাউন্ড প্রবলেম এখনো কি আছে দেখো তো। আচ্ছা দাঁড়াও, আমি মাইকটা চেঞ্জ করে নিই।